হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আলমা ম্যাটার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এখন আমাদের মেন টার্গেট ডাব্লিউবিপি এবং কেপির 2021 সালের প্রিলি এক্সাম ক্র্যাক করা, এবং তার জন্য রেগুলার বেসিসে একটা করে সেট আমরা প্র্যাকটিস করছি। আজকের 8 নম্বর মক টেস্ট সেটে স্পেশাল 20টা জিকে প্রশ্ন থাকছে। আজকে সেটটা একটু বেশি স্পেশাল, কারণ যে প্রশ্নগুলো পরীক্ষায় তোমরা আনকমন বলে ছেড়ে দিয়ে চলে আসো, সেই প্রশ্নগুলো মেনলি ডিসকাস করা হবে। অবশ্যই তার সাথে ডিসকাশন থাকবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, মাঝপথে স্কিপ করবে না। প্রত্যেকটা ভিডিও যদি শেষ পর্যন্ত দেখো, আমি গ্যারেন্টি দিচ্ছি শুধু আমার চ্যানেল দেখে তোমরা কিন্তু পরীক্ষা ক্লিয়ার করে দিয়ে চলে আসবে। তো রেগুলার ওয়াইজ প্রত্যেকটা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হলো 1 নিউটন সমান কত ডাইন? সঠিক উত্তর হয়ে যাবে 10⁵ ডাইন। 10⁵ মানে হলো 1 লক্ষ, একের পর 5টা শূন্য। ঠিক, তাহলে পরে 1 নিউটন মানে হয়ে গেল 10⁵ ডাইন। এবার আমাকে জানতে হবে নিউটন কিসের একক? নিউটন হলো বলের এসআই একক। বলের এসআই একক হলো নিউটন, আর সিজিএস একক হলো ডাইন। এছাড়াও আরেকটা প্রশ্ন এখানে আসে যে বলের মাত্রা কি? বলের মাত্রা হলো mL/T⁻²। mL/T⁻²। এম মানে হলো মাস বা ভর, এল মানে হলো লেন্থ বা দৈর্ঘ্য, টি মানে হলো টাইম বা সময়। তাহলে mL/T⁻², এটা হলো বলের মাত্রা। বলের এসআই একক হলো নিউটন, আর সিজিএস একক হলো ডাইন। 1 নিউটন মানে 10⁵ ডাইন। চলো পরের প্রশ্ন দেখব। 1 ফ্যাদাম সমান কত ফুট? রিসেন্টলি একটা পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল, ফ্যাদাম সমান কত ফুট? সঠিক উত্তর হয়ে যাবে 6 ফুট। খুব ভালো প্রশ্ন কিন্তু। চলো পরের প্রশ্ন দেখব। এফএম রেডিওর কম্পাঙ্কের সীমা কত? সঠিক উত্তর হয়ে যাবে 88 থেকে 108 মেগাহার্জ। MHz মেগাহার্জ। এফএম রেডিওর কম্পাঙ্কের সীমা হলো 88 থেকে 108 মেগাহার্জ পর্যন্ত। চলো পরের প্রশ্ন দেখব। পিচ ব্লেন্ড কিসের আকরিক? পিচ ব্লেন্ড হলো ইউরেনিয়ামের আকরিক। এর সংকেতটাও লিখে দিচ্ছি, U3O8। U3O8 হলো পিচ ব্লেন্ডের সংকেত, আর এই পিচ ব্লেন্ড হলো ইউরেনিয়ামের আকরিক। ইউরেনিয়াম কী কাজে ব্যবহৃত হয়? পারমাণবিক চুল্লিতে, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে এবং পারমাণবিক অস্ত্র হিসাবে ইউরেনিয়াম ব্যবহৃত হয়। চলো পরের প্রশ্ন দেখব। সিলিকন কে আবিষ্কার করেন? সিলিকন আবিষ্কার করেন বার্জেলিয়াস। জ্যাকব বার্জেলিয়াস তিনি সিলিকন আবিষ্কার করেন। বাকিগুলো একটু জেনে নেব। প্রথম অপশান রয়েছে জে টমসন, ইনি কে আবিষ্কার করেন? ইলেকট্রন আবিষ্কার করেন। ইলেকট্রন আবিষ্কার করেন জে টমসন। হেনরি ক্যাভেন্ডিশ, ইনি কি আবিষ্কার করেন? হাইড্রোজেন। শুধু এইচ লিখে দিলাম। হাইড্রোজেন আবিষ্কার করেন হেনরি ক্যাভেন্ডিশ। আর জোসেফ প্রিস্টলে, ইনি অক্সিজেন আবিষ্কার করেন। অক্সিজেন আবিষ্কার করেন জোসেফ প্রিস্টলে। তাহলে কি জানলাম? সিলিকন আবিষ্কার করেন জ্যাকব বার্জেলিয়াস। সিলিকন একটা সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী হলো সিলিকন। সিলিকন দিয়ে কিন্তু যে আমরা চিপ, মোবাইলের চিপ বলি বা মেমোরি কার্ড যেটা বলি, সেটা তৈরিতে কিন্তু সিলিকন ব্যবহার করা হয়। চলো পরের প্রশ্ন দেখব। বিসিজি টিকা কোন রোগের জন্য দেওয়া হয়? সঠিক উত্তর হয়ে যাবে যক্ষ্মা। এবার অনেক সময় বিসিজির ফুল ফর্ম চাই, ব্যাসিলাস ক্যালোমেট গুইরিন। ব্যাসিলাস ক্যালোমেট গুইরিন হলো বিসিজির ফুল ফর্ম। বিসিজি যক্ষ্মা রোগের জন্য দেওয়া হয়। এবার দেখো, পোলিওর জন্য পোলিও মাইলেটিস যে ওপিভি দেওয়া হয়, ওরাল পোলিও ভ্যাকসিন, সেটা দেওয়া হয়। আর হেপাটাইটিসের জন্য হেপাটাইটিস বি ভ্যাকসিন দেওয়া হয়। হুপিং কাশির জন্যে আলাদাভাবে কিছু দেওয়া যায় না, 3টে একসাথে দেওয়া হয়, ডিপিটি যেটাকে বলা হয়। ডিপথেরিয়া, পার্টুসিস আর টিটেনাস। পার্টুসিস যেটা পি দিয়ে পার্টুসিস, সেটাই হলো হুপিং কাশি, ঠিক। আর টি দিয়ে টিটেনাস, ডিপথেরিয়া মানে হলো কুষ্ঠ। এই 3টের একসাথে ডিপিটি ভ্যাকসিন দেওয়া হয়। চলো পরের প্রশ্ন দেখব। মানুষের মাথায় হাড়ের সংখ্যা কত? বা ক্রেনিয়াল হাড়ের সংখ্যা কত? 22টি। 22 জোড়া নয় কিন্তু। মানুষের মাথায় হাড়ের সংখ্যা বা ক্রেনিয়াল হাড়ের সংখ্যা হলো 22টা। এর মধ্যে আমাদের খুলিতে, মস্তিষ্কের খুলিতে হাড় রয়েছে 8টি, আর মুখমণ্ডলে হাড় রয়েছে
14টি, টোটাল 22টা হাড়। ঠিক, তাহলে মাথার খুলিতে আমাদের থাকছে 8টা হাড়, মুখমণ্ডলে 14টা হাড়, টোটাল 22টা মাথাতে আমাদের হাড় থাকছে। চলো পরের প্রশ্ন দেখব। শ্রী অঙ্গপত্তমের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? 1792 সালে শ্রী অঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষরিত হয়। মহীশূরের রাজা ছিলেন টিপু সুলতান। মহীশূরের রাজা টিপু সুলতান আর তার সাথে লর্ড কর্নওয়ালিস। এই দুজনের মধ্যে স্বাক্ষরিত হয় শ্রীরঙ্গপত্তমের সন্ধি। 1792 সালে শ্রীরঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষরিত হয় টিপু সুলতান ও লর্ড কর্নওয়ালিসের মধ্যে। চলো পরের প্রশ্ন দেখব। স্যার টমাস রো কার সভায় এসেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে জাহাঙ্গীর। মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে টমাস রো এবং আর একটা আসে হকিন্স, দুজনেই কিন্তু ব্রিটিশ দূত ছিলেন এবং দুজনেই এসেছিলেন জাহাঙ্গীরের দরবারে। মনে রাখবে, স্যার টমাস রো এবং ক্যাপ্টেন হকিন্স দুজনেই জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন এবং দুজনেই ছিলেন ব্রিটিশের দূত। বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতায় কবে স্থানান্তরিত হয়? খুব ভালো প্রশ্ন। একসময় বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ এবং সেখান থেকে ট্রান্সফার করে নিয়ে আসা হয় কলকাতাতে। ব্রিটিশরা নিয়ে এসেছিল কলকাতাতে। এবার কলকাতা থেকে তারপর ভারতের রাজধানী হয় এবং ভারতের রাজধানী থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়। এবার আমরা এখানে সিকোয়েন্সটা জানবো। দেখো, প্রথমে মুর্শিদাবাদ ছিল, মুর্শিদাবাদ থেকে কলকাতাতে স্থানান্তরিত করা হয়, এটা হয়ে যাবে 1773 সালে। 1773 সালে কলকাতাতে স্থানান্তরিত করা হলো এবং এটা তারপর ভারতের রাজধানী হয়। ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয় 1911 সালে, কলকাতা থেকে দিল্লি। ঠিক, এবার দেখো বাকি যে অপশানগুলো রয়েছে। 1757তে পলাশির যুদ্ধ। 1764তে বক্সারের যুদ্ধ। ঠিক, তাহলে পরে বাংলার রাজধানী আমরা কি জানলাম? মুর্শিদাবাদ থেকে কলকাতাতে এলো 1773-এ, আর ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে যাচ্ছে 1911 সালে। 1757তে পলাশির যুদ্ধ, 1764তে বক্সারের যুদ্ধ। বর্তমানে ভারতে রামসার জলাভূমি কতগুলো রয়েছে, মানে রামসার জলাভূমির সংখ্যা কত? সঠিক উত্তর হয়ে যাবে 42টি, 42। বর্তমানে 42 রয়েছে। এর মধ্যে প্রথম আর লাস্টটা আমাদের জানতে হবে। প্রথম হলো চিল্কা লেক, আর তার সাথে কেওলাদেও ন্যাশনাল পার্ক, কেওলাদেও ন্যাশনাল পার্ক, এনপি। এবার এই দুটো কত? 1981 সালে রামসার সাইট দুটো ঘোষণা করা হয় ভারতের। একটা হলো চিল্কা লেক আর একটা হলো কেওলাদেও ন্যাশনাল পার্ক। এবার চিল্কা লেক এটা কোন রাজ্যে অবস্থিত? হুইচ স্টেট? সেটা আজকে তোমাদের হোমওয়ার্ক থাকবে। আজকে তোমাদের হোমওয়ার্ক হলো চিল্কা লেক কোন রাজ্যে অবস্থিত, এটা তোমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে। এবার রামসার জলাভূমি এটা কি? অ্যাকচুয়ালি 1971 সালে ইরানের রামসারে একটা কনভেনশন বা সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনে বলা হয়েছিল যে যেমন আমরা বনভূমিগুলোকে সংরক্ষণ করছি, সেরকম জলাভূমিগুলোকেও সংরক্ষণ করা দরকার এবং তার জন্যে একটা চুক্তিতে অ্যাগ্রিমেন্টে স্বাক্ষর করা হয় এবং সেইটা অনুযায়ী 1981 সালে ভারতবর্ষে প্রথম দুটো রামসার সাইট বা রামসার জলাভূমি তৈরি করা হলো। একটা হলো চিল্কা লেক আর একটা হলো কেওলাদেও ন্যাশনাল পার্ক। ঠিক, চলো বর্তমানে 42টা রয়েছে। প্রথম দুটো বললাম, এবার লাস্ট যেটা 42তম যেটা 42nd যেটা, সেটাও জানতে হবে। সেটা হলো সোকার, TSOKAR। এটা লাদাখে অবস্থিত। ঠিক, তাহলে লাদাখে অবস্থিত ভারতবর্ষের লাস্ট যেটা 42তম সোকার। চলো পরের প্রশ্ন দেখব। একমাত্র ভারতীয় যিনি
ভারতের এবং পাকিস্তানের সর্বোচ্চ সম্মান যথাক্রমে ভারতরত্ন আর নিশান-ই-পাকিস্তানে পুরস্কৃত হয়েছেন। নাম কি? তার মানে একমাত্র ভারতীয় হিসাবে তিনিই দুটো পুরস্কার পেয়েছেন, একসঙ্গে দুটো পুরস্কার, মানে একসঙ্গে বলতে তার জীবনে দুটো পুরস্কার পেয়েছেন, আর কোনো ভারতীয় এই পুরস্কার পাননি একসাথে। একটা হলো ভারতরত্ন আর একটা হলো নিশান-ই-পাকিস্তান। ভারতরত্ন হলো ভারতের সর্বোচ্চ সম্মান, আর নিশান-ই-পাকিস্তান হলো পাকিস্তানের সর্বোচ্চ সম্মান, দুটোই তিনি পেয়েছেন। নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে মোরারজি দেশাই। একমাত্র ভারতীয় যিনি দুটো পুরস্কার পেয়েছেন, মোরারজি দেশাই। চলো পরের প্রশ্ন দেখব। ওমকারেশ্বর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে নর্মদা নদীর ওপর ওমকারেশ্বর বাঁধ তৈরি হয়েছে। রাউরকেল্লা লৌহ ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় তৈরি হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে জার্মানি। জার্মানির সহযোগিতাতে রাউরকেল্লা তৈরি হয়েছে। রাউরকেল্লা যে লৌহ ইস্পাত কারখানা সেটা তৈরি হয়েছে। এই রাউরকেল্লা কোথায়? রাউরকেল্লা হলো ওড়িশা। ওড়িশার রাউরকেল্লাতে তৈরি করা হয়েছে জার্মানির সাথে কোলাবোরেশন করে রাউরকেল্লা লৌহ ইস্পাত কারখানা। চলো পরের প্রশ্ন দেখব। ইডেন গার্ডেন কে নির্মাণ করেন? সঠিক উত্তর হয়ে যাবে লর্ড অকল্যান্ড। WBPSCর যে পরীক্ষাগুলো তার এটা খুব ফেমাস কোশ্চেন, মাঝে মধ্যেই এই কোশ্চেনটা রিপিট করে যে ইডেন গার্ডেন কে নির্মাণ করেন? সঠিক উত্তর হয়ে যাবে লর্ড অকল্যান্ড। চলো পরের প্রশ্ন। ওয়াংচু কমিটি কোন বিষয়ে সুপারিশ করে? সঠিক উত্তর হয়ে যাবে ডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্সের পরিমাণ কত হবে, কোন কোন ব্যাপারগুলোকে ডাইরেক্ট ট্যাক্সের আওতায় নিয়ে আসতে হবে, এই নিয়ে কমিটি তৈরি হয়েছিল, ওয়াংচু কমিটি। ঠিক, চলো পরের প্রশ্ন দেখব। করোনা পরিস্থিতিতে বিদেশে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার অভিযান কী নামে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে বন্দে ভারত মিশন। বন্দে ভারত মিশন এটা নেভি প্লাস এয়ারফোর্স, নেভি এবং এয়ারফোর্স সিই, নেভি এবং এয়ারফোর্স দুটোরই জয়েন্ট একটা মিশন বলতে পারো। বন্দে ভারত মিশন করোনা পরিস্থিতিতে কাজ হারিয়ে বাইরে দেশে যারা আটকে পড়েছিল, দেশে আসতে পারছিল না, তাদের উদ্দেশ্যে ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান এয়ারফোর্স জয়েন্ট একটা মিশন চালু করে, সেটার নাম বন্দে ভারত বন্দে ভারত মিশন। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা জনগণের পরিকল্পনা নামে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে পঞ্চম পরিকল্পনা। পঞ্চম পরিকল্পনা কত থেকে কত? 1974 থেকে 1978 পর্যন্ত। এটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা হলেও কিন্তু 4 বছরের জন্য ছিল, 1974 থেকে 1978 পর্যন্ত। এবার চতুর্থ যেটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা হলো 1969 থেকে 1974 পর্যন্ত। এইটাতে ইন্দিরা গান্ধী গরিবি হটাও এই স্লোগানটা দিয়েছিলেন। তাহলে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1969 থেকে 1974 পর্যন্ত, তাতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী গরিবি হটাও স্লোগান দিয়েছিলেন। আর 1974 থেকে 1978 এটা হলো পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটাকে জনগণের পরিকল্পনা বলা হয়। ভারতের রিজার্ভ ব্যাংকের মুখ্যালয় কলকাতা থেকে মুম্বাই স্থানান্তরিত কবে হয়? সঠিক উত্তর হয়ে যাবে 1937 সালে। দেখো, এই আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ভারতের রিজার্ভ ব্যাংক, আরবিআই প্রতিষ্ঠা হয় 1935 সালে। 1935 সালে তৈরি হয়। তখন এর হেডকোয়ার্টার ছিল আমাদের কলকাতা, এখন বর্তমানে হেডকোয়ার্টার হলো মুম্বাই। ঠিক, এবার এই আরবিআই কলকাতা থেকে মুম্বাইয়ে স্থানান্তরিত হয়ে গেল 1937 সালে। আরবিআই থেকে আরেকটা প্রশ্ন আসে যে আরবিআইয়ের লোগো কি? আরবিআই লোগো হলো পাম ট্রি উইথ প্যান্থার, মানে চিতা সহ একটা তাল গাছ, এটাই হলো আরবিআইয়ের লোগো। চলো পরের প্রশ্ন দেখব। এটাই আজকে লাস্ট প্রশ্ন। মাটির সৃষ্টি প্রকল্পের উদ্দেশ্য কী? মাটির সৃষ্টি এটা পশ্চিমবঙ্গ সরকারের একটা প্রকল্প। এই প্রকল্পের উদ্দেশ্য কী? সঠিক উত্তর হয়ে যাবে বন্ধ্যা ভূমিকে কৃষি উপযোগী ভূমিতে পরিণত করা। তাহলে বন্ধ্যা ভূমি মানে যে জায়গাটায়, যে মাঠে কোনো চাষ হয় না,
অনুর্বর হয়ে গেছে, সেই জমিকে চাষ উপযোগী করে তোলার যে প্রসেস, তার জন্যে মাটির সৃষ্টি প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই পশ্চিমবঙ্গ সরকার এটা কবে চালু করেছে? 2020 সালে। ঠিক, এই ছিল আজকে ডিসকাশন। আশা করছি তোমরা অনেক কিছু নতুন জানতে পেরেছো। কেমন লাগলো ভিডিও শেষ পর্যন্ত দেখেছো? অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগলো। থ্যাংক ইউ।